আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা বিশেষ আনন্দ অনুষ্ঠানের কারণে। সেই আনন্দ অনুষ্ঠানটা হলো এই বাড়ির নতুন যে কন্যা সন্তান তার শুভ অন্নপ্রাশন। তো শুধু এই অন্নপ্রাশনটা দিয়ে যে শুরু তেমন নয়, আগামী দিনে একটার পর একটা বিভিন্ন ভালো দিন, সুখের মুহূর্ত, আনন্দের সময়, গর্বের মুহূর্ত বা যা কিছু জীবনের এক একটা অঙ্গ বয়সের সঙ্গে সঙ্গে পরিবেশের সাথে সাথে আসবে, এটাই নিয়ম। এতক্ষণ যে একটা পরিবেশের মধ্যে ছিলাম, 7টা থেকে প্রার্থনা হয়ে 8টা 15 পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষা শব্দের ব্যবহারে বিভিন্ন আঙ্গিকে অনেকগুলি কথা বোঝানোর চেষ্টা হলো, কিন্তু একদম শেষে একটা জিনিস আমি অনুভব করছিলাম। এই বছরে মানে ইংরাজি বিগত যে বছরটা গেল 25 সালে ডিসেম্বর মাসে 4টে রবিবারই আমি ধরতে গেলে বর্ধমান জেলার বাইরে ছিলাম বিভিন্ন উৎসবগুলোতে যোগদান করার জন্য। জানুয়ারিতেও একটা দুটো ঘটনাচক্রে দুর্গাপুরে 21শে ডিসেম্বর যে দুর্গাপুরে উৎসবটা হয়েছিল, পরম পূজ্যপাদ পিঙ্কি দাদা সপরিবারে উপস্থিত ছিলেন। তিনি যখন ঘরে আসেন, তাকে প্রণাম করতে যাওয়ার মুহূর্তেই জোরে জিজ্ঞাসা করলেন যে কিরে, কি খবর তোদের ওখানকার? দিয়ে আমি বললাম যে গত 2-3 বছরের তুলনায় একটু ভালো, আস্তে আস্তে হচ্ছে। বললেন একটু কেন? দিয়ে বললাম একটু ভালো হচ্ছে মানে আমি ঠিক বুঝতে পারছি না। দিয়ে বললেন ভালো হচ্ছে না কেন? বললাম আগে হবে, শুরু হয়েছে, হবে। এবার 2022 সাল থেকে বিভিন্ন কাজের জন্য প্রতিনিয়ত তিনি খোঁজ নেন, এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার, একদিন একটা কথা নিবেদন করতে গিয়ে তিনি বললেন যে বাড়িতে যদি জলের একটা ট্যাপ কেটে যায়, দিয়ে পুরো ট্যাঙ্কের জল পড়ে খালি হয়ে যায়, সে যত কাজই থাক বাড়ির মালিকের, আগে ছোটে কাকে ডেকে এনে সেইটাকে বন্ধ করা যায়। কারণ জল যদি না থাকে কোনো কাজ হবে না, না রান্না, না খাওয়া, না কিছু। আরও অন্যান্য যে কাজগুলো আমাদের করতে লাগে গুরুত্বপূর্ণ, তখন তাকে দায়ে পড়ে ছুটতে হয়। দুপুরের পর বিকেল যখন, সেই সময় যদি সুইচ দিতে গিয়ে দেখে যে আলো জ্বলছে না, তাহলে সন্ধ্যাবেলা পড়াশোনা বন্ধ, বাড়িতে আলো জ্বলবে না, চরম অশান্তি শুরু হবে। সঙ্গে সঙ্গে ছোটে একটা বাল্ব কিনে এনে লাগানোর জন্য। অথচ মন্দিরের একটা পাখা খারাপ, বছরের পর বছর দেখার কেউ নেই। একটা আলো কেটে গেছে, সেইটা যে পাল্টাতে হবে প্রয়োজন মনে হয় না। জল বের হওয়ার ড্রেনটা পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে, জল ঠিক মতো বেরোচ্ছে না, করার ইচ্ছা হয় না। কেন? মানে এত সুন্দর আনন্দ করে কয়েকটা কথা বলা শুরু করেছিলাম, একসঙ্গে 3খানা প্রশ্নে প্রথমত খেয়ে বসে পড়তে হলো। বললাম যে ভুল হয়েছে, সবসময় সবকিছু দেখা হয় না। দিয়ে বললেন নিজের বাড়িটাই কি বাড়ি, ঠাকুরের বাড়িটা বাড়ি নয়? ঠাকুর বাড়িটা যদি বাড়ি না মনে হয়, তাহলে তো থেমে গেলাম খানিকক্ষণ। আবার ভাবছি, বললাম আমাদেরই ভুল। বলতে না বলতেই বললেন না, ওটা ভুল না, আমরা ঠাকুর বাড়িটাকে নিজের যে বাড়ি এটা মনে করতে পারি না। এটা হতে পারে হয় আমাদেরকে শেখানো হয়নি ছোট থেকে, যখন বড় হয়েছে যে গাছের একটা পাতা পড়ে রয়েছে, তুলে যেখানে ফেললে পরিষ্কার হয় সেটা করি। মন্দিরে এসে জুতোটা কোথায় খুলবো, খুলে প্রণাম করব, এটা যদি শেখানো হতো ছোট থেকে, বড়রা শেখাতো, তাহলে সেইভাবে অভ্যাসে অভ্যস্ত হতাম। খেতে বসেছি, একসঙ্গে হুড়মুড়িয়ে দেখা গেল যেখানে বসার জায়গা, যে কজনের বসার জায়গা ধরে, হুড়মুড়ি অনেকজন যেতে গিয়ে কেউ কারোর পায়ে পা দিল, বা ধাক্কাধুক্কি লাগলো, কারোর শরীরে আঘাত লাগতে পারে, সেগুলি না করা, এগুলো শেখানো হয়নি মনে হয় আমাদের। বললাম আমাকে হতে পারে। একটা 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 করে এমন মানে কতগুলি কথা পরপর পরপর বললেন, যেগুলো প্রত্যেকটাই মানে আমি শুধু সাতগেছিয়া কেন্দ্র সাপেক্ষে বলছি না, প্রত্যেক জায়গার জন্য এটা প্রযোজ্য।
যে আমাদের চরিত্রগত অনেক ভুল আছে। আজকে ওই বলছিলাম যেটা শেষ মুহূর্তে মনে হচ্ছিল, এই জোরে হাততালি দিয়ে কীর্তন করলে সব থেকে যে বড় উপকার হয়, বিনা পয়সায় ডাক্তারকে মানে পয়সা না দেওয়ার জন্যে শরীরের একটা উপকার হয়, সেটা হলো আমাদের রক্ত সঞ্চালন শরীরে অনেক দ্রুত হয়, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। এটা এক প্রকারের ব্যায়ামও বটে। এই দুটো হাত একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট একটা সময় একই রকমভাবে পরস্পরের সঙ্গে যখন আঘাত পায়, তখন শরীরের স্নায়ুতন্ত্রটা, আমাদের যে ইংরাজিতে নার্ভ বা নার্ভাল সিস্টেম বলা হয়, সেইগুলো অনেক শক্তিশালী হয়, সচল হয়, ধারাপ্রবণ হয়। সৎসঙ্গে এসে আর কিছু হোক বা না হোক জোরে হাততালি দিলে অন্তত শরীরটা ভালো থাকে, এটা মনে হয় শ্রী ঠাকুরের দয়ায় এটা যারা নিয়মিত সৎসঙ্গ করে তারা উপলব্ধি করতে পারে। তা সেই দিন তার বলা কথাগুলো আজকে মনে হচ্ছিল যে ছোট ছোট ছেলেগুলো গান করলো, বাজালো, কীর্তন করলো, দরকারটা কি? এরা তো এই সময় রাস্তার ধারে বসে কে কে যাচ্ছে রাস্তা দিয়ে গুনতে পারতো। বা আরো অনেকগুলো কাজ হয় যেগুলো টিভিতে দেখা যায়, পেপারে পড়া যায়। এখন রেডিও নেই, রেডিওতে শোনার ব্যাপারটা থাকছে না, মোবাইলে তো আছেই, দেখা যায় যে বিভিন্ন দিনে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটছে, এরা চাইলেই করতে পারে। অথচ সেগুলো ছেড়ে বাদ দিয়ে বাড়ি থেকে মানে 15-20 কিলোমিটার দূরে এসে তারা ঠাকুরের সামনে বসে গান কীর্তন করছে গলা ছেড়ে। এর কারণটা কি? এর কারণটা এই যে একটা আলো যেখানে থাকে সেই আলোর কাছে বিভিন্ন পোকা, বিভিন্ন কিছু এরা উড়ে আসে। তারা অন্য কিছুর জন্য আসে না, তারা আসে একজন আর একজনের খাবার। কেউ জানে যে ওখানে গেলে আমি আমার খাবার পাবো, এই নিজের উদর পুষ্টির জন্যে আসে। তেমনি যারা শ্রী ঠাকুরকে ভালোবাসেন একান্তভাবে, পূজনীয় অবিন দাদা তার অল্প বয়সে এই সবেমাত্র 26 পেরিয়ে 5ই জানুয়ারি 27তম জন্মদিন পালন হলো 2026-এ দেওঘরে। তো একজন গুরু পরিবারের সন্তানের সদস্য হিসেবে তো বটেই, কিন্তু একটা মানুষ হিসেবে তার যে কর্মকাণ্ড, একটা মানে এই 26-27 বছরের ছেলে যে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বড় বড় বিজ্ঞানিকরা, গবেষকরা, আমাদের এইমস যে অফিসে কেন্দ্র সরকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এইমসের প্রচুর ডাক্তার এই মুহূর্তে সৎসঙ্গের বিভিন্ন কাজের সঙ্গে এতটাই ওতপ্রোত জড়িত যে চিকিৎসার ব্যাপারটা বা চিকিৎসার এই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া অনেকের কাছে একটা কি বলবো, মানে আগে ব্যতিক্রমী কিছু কিছু ঘটনা ঘটলে অনেকে বলতো ঠাকুরের দয়া, মিরাকেল শব্দটা যেহেতু মানে অলৌকিক শব্দটা সৎসঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয় না, শ্রী বরদা পছন্দ করতেন না, শ্রী আচার্যদেবও পছন্দ করেন না ওই অলৌকিক মিরাকেল শব্দগুলো বলা। কিন্তু কোনো একটা জিনিস নিয়মিত লেগে থাকলে পরে সেই জিনিসটার যে উপকার পাওয়া যায় তার ফল। পূজনীয় অবিন দাদা একটা ব্যান্ডের টিম সৃষ্টি করলেন, নামকরণ হলো হোয়াইট ব্যান্ড। হোয়াইট ব্যান্ড কেন না, যারা গান বাজনা করছে প্রত্যেকে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, শীতের সময় যদি খুব মাথায় কুয়াশা পড়ার পরিস্থিতি থাকে তাহলে সাদা টুপি, গিটার, বাদ্যযন্ত্র, যা কিছু যতটুকু তার মানে এরিয়া কভার করা যায় প্রত্যেকটা সাদা দিয়ে। তো সেই হোয়াইট ব্যান্ডের গানগুলি কিন্তু সাদা সাদা গান হয় না, গানগুলি রঙিনই হয়। কিন্তু সেই রঙিন গানগুলি যখন পরিবেশিত হয়, ইয়ং জেনারেশনের সৎসঙ্গের প্রতি এতটা টান থাকতো না। যদি ওই একটা মানে 37 মিনিটের কীর্তন হতো, আমি ছোট থেকে দেখেছি মামার বাড়িতে হতে বা বিভিন্ন জায়গায় হতে, যে সেই যে একটা কীর্তন শুরু হলো সে শেষই আর হচ্ছে না, মানে সৎসঙ্গের অর্ধেক একটা কীর্তন। আজকের দিনে এইগুলো চলে না, সবাই এতটা স্পিডি যে বন্দে ভারত ট্রেনে চড়ার জন্য কাস্টমারের অভাব নেই, প্রত্যেকটা সিট ভর্তি। কারণ এমনি টিকিটের থেকে তার প্রায় 4 গুণ দাম বেশি। তা সত্ত্বেও লোকে সেগুলো মানে খরচ সাপেক্ষভাবেও টিকিট কাটে, কারণ সেখানে যেখানে পৌঁছবে দ্রুত স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজের কাজ মেটাবে, আবার দ্রুত ফিরে আসতে পারবে। তাহলে ওই 3 দিনের কাজটা যদি একদিনে মিটিয়ে ফিরে আসা যায়, সেখানে 3 গুণ টাকা খরচ করাটা কোনো সমস্যা না, পরে 2 দিন সে কাজ করে রোজগার করতে পারে।
সৎসঙ্গ সেই নীতিতে এখন যে দ্রুত গতিতে চলছে, ওই পুরনো ভাবধারা সত্যি সত্যি এখন আর খাটে না। মানে যেটা বলা চলে বাংলা ভাষার একটা শব্দ, মুখে রোচে না। এই বয়স থেকে প্রত্যেকে যদি ওতপ্রোতভাবে লেগে থাকে, তার ফলটা কি হয়? অল্প বয়স থেকে পড়াশোনা করতে থাকলে পড়াশোনার প্রতি আসক্তি হয়, অল্প বয়স থেকে গান বাজনা করলে গান বাজনার প্রতি ভালোবাসা তৈরি হয়, যে ছবি আঁকতে চায় সে ছবি আঁকার প্রতি আসক্তি পায়। এগুলো নেশার মতন পেয়ে বসে। কেউ আছে মোবাইল ব্যবহার করতে এত বেশি স্বচ্ছন্দ বোধ করে, বাড়ির বড়রাও হয়তো এটা মনে করে যে ছোটবেলায় খাচ্ছে না যখন, মোবাইলে কার্টুন চালিয়ে দিই বেশ খাবে। তো সেই কার্টুন চালিয়ে দিয়ে বেশ খেতে গিয়ে এমন একটা অবস্থা হয় যে মাধ্যমিক পরীক্ষার দিনেও দেখা যাচ্ছে সে মোবাইল দেখছে, মা অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে আর পিঠের মেরুদণ্ডের পিছন দিকে খোঁচা মারছে, তাড়াতাড়ি খা, আধ ঘন্টার মধ্যে বাস না পেলে তুই আজকে টাইম মতন হলে পৌঁছাতে পারবি। দিন চারেক আগের ঘটনা, একজনের সঙ্গে কথা বলছি, সে বলছে যে মাধ্যমিকের পরীক্ষার সময়তেও ছেলেটাকে সেই ধরে বেঁধে পাকড়ে খাইয়ে নিয়ে যেতে হলো। ওই শুরুটা তো সেটা হয়েছে একদম ছোটবেলায়। তাহলে আমরা যারা নিজেদেরকে গার্জিয়ান বলি, অভিভাবক বলি, বলতে ভালো লাগে অভিভাবক, কারণ বড় হয়েছি, সন্তানের পিতামাতা হয়েছে, অভিভাবক তো বটেই, কিন্তু অভিভাবকের তো কিছু কর্তব্য থাকে। রাত্রিবেলা চাঁদ যদি আলো না দেয়, দিনের বেলা সূর্য যদি আলো না দেয়, ভাত ফোটানোর সময় যদি না ফোটে, গ্যাস যদি না ধরে রান্নাবান্নার কাজে সহযোগিতা না করে, তাহলে সবগুলোই তো মুশকিল, প্রকৃতির বিরুদ্ধ কাজ। প্রকৃতি নিয়ম মতন যদি চলা হয় তার সুফল পাওয়া যায়। আমরা সত্যি কথা বলতে গেলে অনেক জায়গাতে একটু কষ্টও লাগে, সেটা হলো বছরের পর বছর অনেক বাড়িতে আনন্দের কোনো মনে হয় পরিবেশ তৈরি হয় না যে সৎসঙ্গ হচ্ছে। মানে একটা সৎসঙ্গ হলে কি হয়, সোনার দোকানগুলো যেমন প্রত্যেক বছর এই চৈত্র মাসের সময় ঝাড়পোছ করে, কিন্তু ওরা এক ফোঁটাও ধুলো ফেলে না, সেই ধুলোগুলো ছেলে নানা রকম করে, যদি সেখান থেকে 2-5 হাজার টাকার আবার সোনা পাওয়া যায়। প্রত্যেকটা বাড়ি বিভিন্ন সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, প্রত্যেক দিন আমরা স্নান করি, তার আগে অন্যান্য কাজকর্ম করি, প্রত্যেকটাই আগের দিনের যে অসামঞ্জস্য, অলসতা, নোংরা ইত্যাদিগুলোকে পরিষ্কার করে আবার নতুন একটা পরিস্থিতি ফিরে পাওয়া। আমাদের জীবনের এই জায়গাটা যদি না থাকে যে একটা দীক্ষিত পরিবারে 2 বছর বা 5 বছর এতগুলো দিন 365 দিয়ে গুণ করলে সেখানে সৎসঙ্গের আয়োজন হচ্ছে না, দরকার নেই বেশি কিছু করার, বেশি কিছু আয়োজন করার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বছর 4 আগে এরকমই একটা পরিস্থিতি বা প্রশ্নের সাপেক্ষে তিনি নিজে খুব সুন্দর করে বলেছিলেন যে যদি কেউ না থাকে, বাড়ির কয়েকজন মিলে বসে যদি একসঙ্গে প্রার্থনা করে, যেমন পারলো গান করার চেষ্টা করলো, 2-1টা কথা বললো, যদি বলতে সাহসও না পায় বই পড়ে বলতে পারে, বাড়িতে বলতে তো নিজে বলবে ঠাকুরের সামনে, বাণী পাঠই করবে, সত্যানুসরণ পাঠ করলো কি চলার পাঠ করলো, যার বাড়িতে যেটা আছে বাণী পাঠই করবে, দিয়ে ধ্বনি দিয়ে শেষ করবে, ওটাই তো সৎসঙ্গ। কারোর যদি খুব দরিদ্র অবস্থা থাকে, সামান্য একটু বাতাসার গুঁড়ো দিয়েও তো সৎসঙ্গ দিতে পারে। সৎসঙ্গ দেওয়াটা ইচ্ছার উপর নির্ভর করে, যে আমি আমার ঠাকুরকে পকেটে রেখেছি, না ঘরের পটে রেখেছি, না আলমারির একটা কুলঙ্গিতে রেখেছি, নিজে থাকছি 42,800 টাকা দামের খাটে, ঠাকুরের আসনটার দাম হয়তো সর্বসাকুল্যে একটা 28 টাকার কাপড়, দোকান থেকে কিনেছিলাম বছর 8 আগে, কাচতেও সময় হয় না, মনে তো চায় না। এই পরিস্থিতি থেকে একটু বেরিয়ে এলে তিনি যদি খুশি হন, তাহলে আর অন্য কোনো কিছুর জন্য চাওয়া লাগে না যে হ্যাঁ এটা চাই সেটা চাই। কারণ চাওয়াটা তখনই পাওয়ায় আসে, আমি যদি পড়াশোনা না করি তাহলে পরীক্ষায় পাবোটা কি? মাস্টারমশাইরা বলেন এগুলো, পড়েই নি লেখেই নি ঠিক মতো, তাহলে নাম্বার পাবে কোথা থেকে? যে জায়গা থেকে শুরু করেছিলাম, যে একটা ঘটনা, তারা সর্বজ্ঞ, সমস্ত কিছু জানেন। আমি কেন্দ্র মন্দিরের সাপেক্ষেই বললাম, আজকে দুপুরবেলা হঠাৎ করে, আপনারা অনেকে জানেন বা জানেন না, নিশ্চয়ই জেনে থাকার কথা, যে প্রত্যেক বছর যেদিন দোল পূর্ণিমা পালন হয় তার 9 নম্বর দিনে, সেটা যদি সেলিব্রেশনের প্রথম দিন হয় একদিন, তাহলে 8 দিনের পর দিন 9 নম্বর দিনে বর্ধমান জেলার যে সৎসঙ্গ স্বস্তি শিবির আছে, জায়গাটা খাঁড়গ্রাম, পালসিট স্টেশন থেকে এই আমাদের বর্ধমান মেন রোডের দিকে